আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ধ্রুব কেমন আছিস। গল্পটি নেওয়া হয়েছে সব গল্প ভূতের বই সংকলন থেকে। গল্প পাঠে আমি সৌম্য। শুরু করছি আজকের গল্প। গল্পটা আমি শুনেছিলাম আমার বন্ধু ধ্রুব কুণ্ডুর কাছ থেকে। ধ্রুব থাকে আমেরিকায়, মাঝে মাঝে দেশে আসে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, বই আড্ডা দিয়ে আবার ফিরে যায় সে। ধ্রুবর স্বাস্থ্য যেমন ভালো তেমন সে সাহসী, কোনো কিছুতেই সে ভয় পায় না। তবুও সে একদিন হঠাৎ ভয় পেয়ে গেছিল, তাও বেশি দিন আগের কথা নয়। বছর দুয়েক আগে ধ্রুব নিউ ইয়র্ক থেকে কলকাতায় আসবার দিন দশেক পর কি একটা কাজে পান্না গিয়েছিল। যারা বিদেশ থেকে আসে তারা প্লেনে চেপে তাদের ঘোরাঘুরির অভ্যেস আছে। পাটনা থেকে ধ্রুবর প্লেনে ফেরার কথা ছিল, কিন্তু কিসের একটা গন্ডগোলে পাটনা এয়ারপোর্টে দুদিন কোনো প্লেন নামতে পারছিল না। তাই ধ্রুব ট্রেনের টিকিট কেটে বসলো। ট্রেনের কামরায় ধ্রুব এক মনে বসে ডিটেকটিভ বই পড়ছিল। হঠাৎ এক সময় সে চোখ তুলে বাইরের দিকে তাকালো। ট্রেনটা একটা স্টেশনে থেমে আছে। স্টেশনটার নাম মধুপুর। ওই নামটা দেখে ধ্রুবর কেমন যেন মন কেমন কেমন করতে লাগলো। সে হঠাৎ বাক্সটা তুলে নিয়ে নেমে পড়লো সেই স্টেশনে। তারপরের ঘটনা ধ্রুবর নিজের মুখেই শোনা যাক। মধুপুরে আমাদের একটা বাড়ি আছে। অনেকদিন সে বাড়িতে যায়নি, অন্তত 10 বছর তো হবে। ছেলেবেলায় প্রত্যেক বছর সেখানে বেশ বড় দল মিলে আসা হতো। গুরুজনরা আসতেন, খুড়তুতু জ্যাঠতুতু ভাই বোনেরা আসতো, দারুণ ভালো লাগতো। সেসব স্মৃতি মনে পড়ে গেল। কতদিন সেই বাড়ি দেখিনি, হয়তো জীবনে আর কোনোদিন দেখাও হবে না। তাই নেমে পড়লাম ট্রেন থেকে। এতদিন পর এলেও মধুপুরীর রাস্তাঘাট আমার বেশ মনে আছে। একটা সাইকেল রিক্সা নিয়ে পৌঁছে গেলাম আমাদের সেই বাড়িটায়। বাড়িটা দোতলা, আর সামনে পিছনে অনেক বড় বাগান। লিচু গাছ, জামরুল গাছ, আম গাছগুলো এখনো সব আছে। একদিকে একটা মস্ত বড় কুয়ো। অত বড় কুয়ো খুব কম বাড়িতেই থাকে। বাড়িতে দু একজন দারোয়ান আছে, একজন মালি আর একজন সরকারবাবু থাকেন। এখন আর কলকাতা থেকে বড় দল আসে না। আমার বাবা মা শুধু শীতকালে একবারই আসেন। শীতকালে এখানে আসলে স্বাস্থ্য ভালো। সরকারবাবু আমাকে দেখে চিনতে পারলেন, অবাক হলেন খুবই। আমি যে কলকাতা থেকে ফিরেছি তাও উনি জানতেন না। ভাবলেন আমি বুঝি সোজা আমেরিকা থেকে মধুপুরে চলে এসেছি। আমার খাওয়া দাওয়ার জন্য ওরা খুবই ব্যস্ত হয়ে উঠলেন। আমি যখন পৌঁছেছি তখন প্রায় সন্ধ্যে 7টা। আমি বললুম রাত্রিরে আমি বেশি খাই না, 2-3টে রুটি আর একটু মুরগির মাংস হলেই চলবে। মুরগি তো ওখানে সহজেই পাওয়া যায়। সরকার মশাই আমাকে একতলার একখানি ঘর খুলে দিলেন, কিন্তু আমি বললাম আমি দোতলার ডান দিকের কোণের ঘরটাতেই থাকতে চাই। ছেলেবেলায় আমরা ভাই বোনেরা মিলে ওই ঘরটাই থাকতাম। ওই ঘরটাই আমার বেশি পছন্দের। সরকার মশাই আমতা আমতা করতে লাগলেন। তিনি বললেন, ঘরতলাটা একদম ফাঁকা, এখানে আপনি একা থাকবেন? শুনে আমার হাসি পেল। ফাঁকা বলে অসুবিধা কি আছে? বিদেশে কত জায়গায় আমাদের একা একা থাকতে হয়। সরকারবাবু লোক লাগিয়ে দোতলার সেই ঘরটা সাফ করে দিলেন। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি উপরে চলে এলাম। দোতলায় 6খানা ঘর, মাঝখানে টানা বারান্দা, অন্য সব ঘর তালা বন্ধ। আমাদের এই ঘরটায় একটা পেল্লায় বড় পালঙ্ক পাতা আছে। তাতে পুরো গদির বিছানা, একসঙ্গে 4-5 জন এই বিছানায় শুতে পারে। ঘড়িতে দেখি মাত্র 9টা বাজে। আমার তাড়াতাড়ি তো ঘুমানোর অভ্যেস নেই, কিন্তু মধুপুর শহরের মধ্যে নিঝুম। এখন আমার আর কিছু করারও নেই। ছেলেবেলার এই সময়টাতে আমরা কত রকম খেলতাম, এখন একা একা বলে বেশ খারাপ লাগতে লাগলো। এই ডিটেকটিভ বইটা খুলে পড়তে শুরু করলাম। কতক্ষণ পড়েছি খেয়াল নেই। হঠাৎ এক সময় কিসের যেন একটা অস্বস্তি হতে লাগলো। কেন তা জানি না, গায়ে যেন জ্বালা জ্বালা করছে।
তাকিয়ে দেখি যে ঘরের সবকটা জানলা বন্ধ। যদিও শীত পড়েছে বেশ, জানলা না খুললেও চলে, কিন্তু আমি একেবারে বন্ধ করে থাকতে পারি না। উঠে জানলাগুলো খোলার চেষ্টা করলাম। এই ঘরে তিনটে জানালা, কিন্তু আশ্চর্য ব্যাপার, একটা জানলাও আমি খুলতে পারলাম না ঠেলাঠেলি করে। অনেকদিন হয়তো খোলা হয়নি, তাই জবরদস্ত ভাবে আটকে গেছে। জানালা খোলা তো আর গেল না বলে বেশ বিরক্ত, কিন্তু এখন সরকার বাবুকে ডাকাডাকি করার আর কোনো মানে হয় না। গায়ের জামাটা খুলে ফেললাম, তাতে গরম খানিকটা কমলো। চার দেওয়ালে চারটে ঘুলমুড়ি আছে, সুতরাং দম বন্ধ হয়ে মরবো না। খানিক বাদে বই পড়া শেষ হয়ে গেল, আর তো কিছু করার নেই, সুতরাং শুয়ে পড়লাম আলো নেই। কিন্তু তারপরেও ঘুম আসে না। বিছানায় শুয়ে ছটফট করতে লাগলো, কিসের যেন অস্বস্তি। গরম আর লাগছে না, একটু একটু শিরশিরই করছে, অথচ বিছানা এদিক ওদিক ঘোরাচ্ছি। তখন মনে হলো দুচ্ছে, এদিকে ঘোরাচ্ছি ওদিকে ঘোরাচ্ছি, কেন যে মধুপুরে নামতে গেলাম। ছেলেবেলার সেসব জায়গা খুব ভালো লেগেছে, বড় হয়ে একটা সেসব জায়গায় সেই রকম ভালো লাগা খুঁজে পাওয়া যায় না। হঠাৎ আমার খাটের ঠিক সামনের জানলায় দুম দুম শব্দ হলো। শব্দটা এত জোরে আর এত হঠাৎই হলো যে আমি প্রায় লাফিয়ে উঠলাম। কি কাণ্ড! বাইরে থেকে কে দোতলার জানলায় ধাক্কা দেয়? আমার গলা প্রায় শুকিয়ে গেছে, আমি বিছানা থেকে নামতেও পারলাম না। এতটাই ভয় পেয়ে গেছি যে তার জন্য নিজেই অবাক হয়ে গেছি। কিসের জোর ডাকা? এত জোরে আওয়াজ দিলে নিচে দারোয়ানও তো শুনতে পাবে না। ওই কারোই তো গলার আওয়াজ শোনা যাচ্ছে না। 5 মিনিট বাদে ঠিক আবার ওই লোক দুম দুম শব্দ হলো। ঠিক 5 বার। কেউ যেন জানলাটা খুলতে চাইছে, কিন্তু এই জানলা তো আমি ভিতরের দিক থেকেও খুলতে পারছিলাম না। ভেতরে লোহার শিক রয়েছে। আমি বলতে গেলাম কি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। এক্ষুনি 1 গ্লাস জল না খেলে আমি যেন মরে যাব। পালঙ্কের পাশে একটা জলের জাগ রাখা ছিল, কোনো রকমে সেটাকে তুলে জল খাওয়ার চেষ্টা করি। সবে মাত্র 2-3 ফোঁটা জল গলায় দিয়েছি, আবার সেই শব্দ। জলের জায়গাটা হাত থেকে খসে পড়ে গেল। জলে ভিজে গেল বিছানা, জলের জায়গাটা মাটি পড়িয়ে ঢং করে শব্দ হলো। আমার হাত পা একেবারে অবশ হয়ে গেছে। জানলায় এত জোরে কিসের আওয়াজ হচ্ছে, অথচ নিচতলা থেকে কারো কোনো সাড়া শব্দ নেই। আমার বেশি ভয় করতে লাগলো। তবে কি সবাই রাত্রেবেলায় বাড়ি ছেড়ে চলে যায়? চতুর্থবার আওয়াজ হতে আমি আর থাকতে পারলো না। কিছু একটা করতেই হবে, নইলে আমার ভয়ে দম আটকে আসছে। পাগলের মতো আমি খাট থেকে ছুটলাম সেই জানলার কাছে। তারপর কান্নায় ঘুমাতে ঘুমাতে আমি সেই জানলায় এক ধাক্কা মারলাম। আশ্চর্য ব্যাপার, আগে শত চেষ্টা সত্ত্বেও আমি এই জানলা খুলতে পারিনি। এবারে তবে এক ঠেলা মারতেই দুটো পাল্লা হাট করে খুলে গেল। বাইরে কেউ নেই, আকাশে ধপধপে জ্যোৎস্না। জানলা দিয়ে আমি বাইরের গেট, বাগান, কুমোতলা সবই দেখতে পেলাম। মানুষজনের চিহ্ন নেই কোনো। তারপর কি যেন হঠাৎ জাগলো, ধ্রুব, এই ধ্রুব! আমার সারা শরীর শিউরে উঠল। কোথাও কেউ নেই, অথচ আমার নাম ধরে কে ডাকছে, তাও মেইলি গলা। আবার শুনলাম সেটা, কেউ যেন খুব মিষ্টি করে আমায় ডাকছে। তারপর দেখতে পেলাম আমার ঘরের নিচে যে ছোট্ট পাঁচিল, সেখানে একটি মেয়ে বসে আছে, পুরো শাড়ি পরা, তা অন্যদিকে করা। আমি অতি কষ্ট করলাম, কে কে ওখানে? মেয়েটি এবার মুখ ফিরিয়ে আবার ডাকলো, ধ্রুব, এই ধ্রুব! আমার বুকের মধ্যে যেন দুম দুম ধাক্কা লাগতে লাগলো। আমার মনে পড়ে গেল সেসব কথা। মেয়েটি পাঁচিল থেকে নেমে এবার হাঁটতে লাগলো, এগিয়ে গেল কুমোতলার দিকে। আমার ইচ্ছে হলো ছুটে বাইরে যায়, কিন্তু আমার পা লোহার মতো ভারী, একটুও নড়বার ক্ষমতা নেই। মেয়েটা আস্তে আস্তে হেঁটে পুরো পাড়ে গিয়ে দাঁড়ালো। আমার দিকে ফিরে বলল, ধ্রুব, তুই ভালো আছিস তো? আমি অস্পষ্ট গলায় বললাম, দিদি। আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। আমি আর কিছুই দেখতে পেলাম না। একটু পরেই চোখ মুছে দেখি কোনো কিছুই আর সেখানে নেই। দিদি অদৃশ্য হয়ে গেছে। আমার এক দিদি ওই কুঁয়োপুরে মারা যায়। সে ছিল অনেকটা আগের কথা। তখন আমার 7 বছর বয়স। আমরা অনেকে একসাথে স্নান করছিলাম ওখানে। দিদি হঠাৎ পা পিছলে পড়ে যায়। আমি হাত বাড়িয়েও ধরতে পারিনি। তারপর 24 বছর কেটে গেছে। সে ঘটনা আমি একদম বেমালুম ভুলে গিয়েছিলাম। সেই দিদির মুখটা আমারও মনেও ছিল না, কিন্তু আজ দেখা মাত্রই চিনতে পারি।
গল্প থামানোর পর আমি ধ্রুবকে বললাম, নিশ্চয়ই তোমার চোখের ভুল। এরকম ঘটনা অনেক শোনা যায়। ধ্রুব আমাকে বাধা দিয়ে বলল, জানি সকলে এই কথা বলে, কিন্তু আমি তো জানি কোনটা চোখের ভুল আর কোনটা সত্যি। মধুপুরে পৌঁছে দিদির কথা আমার একবারও মনে পড়ে। 25 বছর আগের সেই ঘটনা আমি গত 15 বছরে একবারও ভাবি। তবে কি করে মনের ভুল হতে পারে? আমি অনেকদিন পর মধুপুরে গেছি বলে দিদি আমাকে খবর জানাতে এসেছিল। জানালার ধাক্কা শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু দিদিকে দেখার পর আমার সেই ভয় একদম কেটে গিয়েছিল। অনেকক্ষণ আমি জানলার পাশে দাঁড়িয়ে কেঁদেছিলাম দিদির জন্য। সেই ভিজে যাওয়া বিছানার এক পাশে শুয়ে পড়তেই সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। পরদিন সকালে আমি সরকার বাবুদের একটা কথাও বলিনি, শুধু কোমর পাড়ে একটা ফুল রেখে এসেছি। আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না। আর কমেন্টস করে জানাবেন কিরকম লাগলো গল্প। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।